আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রানাপানি স্টেশনের কাছে আগরতলা শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া আজ শুরু হয়। 4 বিধানসভা উপনির্বাচনে আগামী 26শে জুন থেকে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। এদিকে উত্তর 24 পরগনার বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বদলের সময়সীমা অতিক্রান্ত হতেই দলের একাংশ নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে। ওয়ার্ল্ড সিকল সেল ডে উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার কলেজে স্নাতক স্তরে অনলাইনে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল আজ চালু করতে চলেছে। অসহ্য কর্মাক্ত গরমে দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল, এদিকে উত্তরবঙ্গ ভাসছে বৃষ্টিতে। আসছে বিস্তারিত খবরে। রানাপানি স্টেশনের কাছে আগরতলা শিয়ালদা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া আজ শুরু হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য রেল সুরক্ষা কমিশনার জনক কুমার গার্গ তদন্তের কাজ শুরু করবেন। তিনি গতকাল দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন, জিজ্ঞাসাবাদ করেন রানাপানি স্টেশনের কর্মীদের। তবে সিগন্যালিং এবং রেলওয়ে ট্র্যাকিং ব্যবস্থায় গোলযোগের কারণে এই দুর্ঘটনা কিনা, কি করে দুটি ট্রেন এক লাইনে পরপর চলে এলো, তদন্তের আগেই মালগাড়ির চালকের উপর দোষারোপ করা হচ্ছে কেন, সাংবাদিকদের এইসব প্রশ্নের উত্তরে শ্রী গর্গ বলেন, স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা যদি কাজ না করে সেক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি মানতে হয়। তদন্তে সবকিছু স্পষ্ট হবে। ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। तो पहले वाली ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। দেখো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় 10 জনের মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 6 বছরের শিশু স্নেহা মণ্ডলের গতকাল সকালে হাসপাতালে মৃত্যু হয়। শিশুটি বাবা মায়ের সঙ্গে মাটিগাড়ায় মামার বাড়িতে গিয়েছিল। দুর্ঘটনায় নিহত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যানের কর্মী শঙ্কর মোহন দাসের কফিন বন্দি দেহ গতকাল কলকাতায় ফুলবাগানের বাড়িতে পৌঁছলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনাস্থলে লাইন পরিষ্কার ও মেরামতির কাজ শেষ হওয়ার পর আপ ও ডাউন দুদিকেই ট্রেন চলাচল স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। রাজ্য সরকার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে হিলি পর্যন্ত প্রস্তাবিত রেল লাইন সম্প্রসারণের জন্য প্রথম পর্যায়ে 1 মাসের মধ্যে অধিগৃহীত কিছু জমি রেলের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের মাঝামাঝি এই করিডোরের জন্য জমি সমীক্ষা ও অধিগ্রহণের কাজ শুরু হয়। রাজ্যে আসন্ন 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামী 26শে জুন থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মোট 55 কোম্পানি বাহিনীর মধ্যে 47 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনের কাজে ব্যবহার করা হবে। এছাড়া 4টি জায়গায় 2 কোম্পানি করে মোট 8 কোম্পানি বাহিনী স্ট্রং রুমের নিরাপত্তায় মোতায়েন থাকবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গতকাল এক বৈঠক বসে, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন, আসন্ন বিধানসভার উপনির্বাচনে প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিং করা হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব রকম বন্দোবস্ত রাখা হচ্ছে। উল্লেখ্য, 10 জুলাই রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট নেওয়া হবে। গণনা 13 জুলাই। এদিকে উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বদলের জন্য দলের একাংশ যে 24 ঘন্টা সময় দিয়েছিলেন তা অতিক্রান্ত হতেই তাদের পক্ষে এক নির্দল প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পেশায় শিক্ষক সত্যজিৎ মজুমদার বিজেপি কর্মী সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আন্দুলপোতা এলাকার বাসিন্দা সত্যজিৎ বাবু জয়ের ব্যাপারে আশাবাদী। টাকার বিনিময়ে বহিরাগত বিনয় বিশ্বাসকে দল প্রার্থী করেছে বলেও তার অভিযোগ। নতুন প্রার্থীর নাম ঘোষণার পর দলের একাংশের কর্মী সমর্থকেরা গতকাল হেলেঞ্চায় মিছিল করেন। তৃণমূল কংগ্রেসের অবশ্য দাবি, বিজেপি কোনো মতেই জিততে পারবে না। নিজেদের মধ্যে গোলমালের জেরেই তারা এই আসনে পরাজিত হবে। উল্লেখ্য, বিজেপি বাগদায় বিনয় বিশ্বাসের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে। তারপর থেকেই তাকে বদলের দাবিতে দলের একাংশ বিক্ষোভ দেখাতে থাকেন। এদিকে রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সবকটিতে এবং বামফ্রন্ট 3টি কেন্দ্রে প্রার্থী দেওয়ার পর কংগ্রেস 2টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে। রায়গঞ্জে মোহিত সেনগুপ্ত এবং বাগদায় অশোক হালদার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিজেপি ভোট পরবর্তী হিংসায় রাজ্যের মুখ্য সচিবের হস্তক্ষেপ দাবি করেছে। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন, রাজ্য জুড়ে যে ভোট পরবর্তী হিংসা চলেছে, মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার সে ব্যাপারে উদাসীন। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল। দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও বলেছেন, তৃণমূল কংগ্রেস নিজেদের আধিপত্য কায়েম করতে রাজ্য জুড়ে এ ধরনের হিংসা চালিয়ে যাচ্ছে, তবে তারাও সাধ্যমতো এর প্রতিরোধ করবেন বলে সুকান্তবাবু বোলপুরে এক সাংবাদিক সম্মেলনে জানান। ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার মাধ্যমে তৃণমূল কংগ্রেস চেষ্টা যে এই বাতাবরণটা জিইয়ে রেখে যেভাবে এবার বোলপুরে ভোট করালো তারা, যেমন নানুরে আমাদের মাত্র 86টি বুথে এজেন্ট বসতে দিয়েছিল, বাদ বাকি জায়গায় এজেন্ট বসতেই দেয়। তো এই যে পরিস্থিতি, যেখানে সুযোগ পেয়েছে মানুষ ভোট দেওয়া, সেখানে আমরা লিড পেয়েছি, যেখানে সুযোগ নেই সেখানে আমরা লিড পাইনি, মানুষ ভোট দেওয়ার সুযোগ পাইনি। এই পরিবেশ নির্মাণ করে তারা আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমরা প্রতিরোধ করবো, যেখানে আমরা শক্তিশালী আছি। এটা মাথায় রাখবেন, 146টি বিধানসভাতে আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। অতএব এই 146টি বিধানসভাতে বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বুথেও এজেন্ট ছিল। 147টি বিধানসভা জিতলে পরে এখানে সরকার তৈরি করা যায়। অতএব আমরা খুব বেশি দূরে নেই, আর 5%, 6% ভোট যদি আমরা বাড়াতে পারি তাহলে কাজ হয়ে যাবে। এদিকে রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আসা বিজেপির কেন্দ্রীয় তথ্যানুসন্ধানী দল গতকাল 2 চব্বিশ পরগনায় আক্রান্তদের সঙ্গে কথা বলেন। কোচবিহার সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন। চকচকায় অনন্ত মহারাজের বাড়িতে গেলে মুখ্যমন্ত্রীকে পান সুপারি দিয়ে স্বাগত জানান বিজেপি সাংসদ। দুজনের মধ্যে প্রায় আধ ঘন্টা কথাবার্তা হয়। এই সাক্ষাৎকারের ব্যাপারে মমতা বিশদে কিছু না বললেও অনন্ত মহারাজ জানান, সাক্ষাৎ ছিল একান্তই সৌজন্যমূলক। আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। এমনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ ওয়ার্ল্ড সিকল সেল ডে। সারা বিশ্বে রক্তাল্পতার এই বিশেষ রোগ নিয়ে সচেতনতা তৈরি করতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হচ্ছে। এই বছরের থিম হোপ থ্রু প্রোগ্রেস, অ্যাডভান্সিং গ্লোবাল সিকল সেল কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট, অর্থাৎ বিশ্বব্যাপী সিকল সেল অ্যানিমিয়ার চিকিৎসা ও পরিচর্যায় আশাব্যঞ্জক অগ্রগতি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জিনবাহিত এই রোগ বংশগতভাবে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়ালেও সাধারণত জন্মের 5 থেকে 6 মাসের পরে এই রোগ ধরা পড়ে। সিকল সেল অ্যানিমিয়াতে আক্রান্ত রোগীদের করণীয় প্রসঙ্গে আকাশবাণীর মাধ্যমে পরামর্শ দিলেন মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক অমৃতা মণ্ডল। এগুলো অ্যাভয়েড করা যায় খুব সাধারণ কতগুলো নিয়ম মেনে চলে। পরিমাণ মতো জল খেতে হবে, তাহলে অক্সিজেনেশন ভালো হবে। যথেষ্ট পরিমাণে বিশ্রাম নিতে হবে, তাহলে অক্সিজেনের চাহিদা শরীরে কম হবে। হঠাৎ করে শরীরের তাপমাত্রা যাতে বেড়ে বা কমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন হুট করে ঠান্ডা জলে ঝাঁপ দিয়ে স্নান করা। খুব বেশি উচ্চতায় উঠলে অক্সিজেনের ঘনত্ব কমে যায়, খুব বেশি উচ্চতায় না যাওয়াই ভালো। সাধারণ চলাফেরা কাজকর্ম করা যায়, তবে খুব বেশি এক্সারসাইজ করা, খুব বেশি পরিশ্রম করা এগুলো জানি না, তাহলে শরীরে অক্সিজেনের ঘাটতি হবে। নিজেকে বিভিন্ন ইনফেকশন থেকে খুব যত্ন করে বাঁচাতে হবে। বারে বারে হাত ধোয়া অবশ্যই অভ্যাস করতে হবে, আর অসুস্থ ইনফেক্টেড ব্যক্তিদের সঙ্গ এড়িয়ে চলতে হবে। রাজ্য সরকার কলেজে স্নাতক স্তরে অনলাইনে ভর্তির জন্য আজ কেন্দ্রীয় পোর্টাল চালু করতে চলেছে। বিকাশ ভবনের সূচনা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উল্লেখ্য, 8ই মে উচ্চ মাধ্যমিকের ফল বেরোলেও কলেজগুলিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি না হওয়ায় ছাত্রছাত্রীরা এখনো ভর্তি হতে পারেননি। পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ওয়েবপোর্টা অবিলম্বে দ্রুততার সঙ্গে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করে স্নাতক স্তরে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। সমিতির সভাপতি অধ্যাপক শুভদয় দাশগুপ্ত ও সম্পাদক অধ্যাপক কেশব ভট্টাচার্য গতকাল এক বিবৃতিতে এই দাবি জানান। 2024-এর নিট ইউজিতে প্রশ্ন ফাঁস এবং অনিয়মের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্ট, কেন্দ্র ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর কাছে জবাব তলব করে নোটিশ পাঠিয়েছে। 2 বিচারপতি বিক্রম নাথ ও এসভিএন ভাট্টির বেঞ্চ গতকাল মামলার শুনানির সময় বলেন, 0.001% গাফিলতিও যদি কারোর তরফে হয়ে থাকে তাহলে তার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান হওয়া প্রয়োজন। 8ই জুলাই মামলার পরবর্তী শুনানি। অসহ্য ঘর্মাক্ত গরমে দক্ষিণবঙ্গের মানুষ নাজেহাল।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা প্রায় 4 ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে পরিস্থিতি অনুকূল হওয়ায় 3-4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। উত্তরবঙ্গে আলিপুর, দুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় জারি রয়েছে হলুদ সতর্কতা। একটানা বৃষ্টিতে সেখানকার বিভিন্ন নদীতে জল বাড়ছে। উত্তর দিনাজপুরের চোপড়ার আমবাড়ি, লোধাবাড়ি এলাকায় গতকাল বজ্রাপাতে একজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 5 জন। উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বনবাংলায় গত রাতে আগুন লাগে। ভয়াবহ আগুনে কাঠের বাংলোর প্রায় পুরোটি ভস্মীভূত হয়েছে। এ মাসের 15 তারিখ থেকে জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ থাকায় বাংলোটি খালি ছিল। সে কারণে বড় রকমের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।